সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো কার্বোভেজ নিয়ে আমরা আলোচনা করব। আজকে দুটো কেস নিয়ে আলোচনা করব। এরপরে অল্প সময়ের মধ্যে একটা কার্বোভেজের পিকচার তুলে ধরার চেষ্টা করব। বর্তমান প্রেক্ষাপটে যে সময়টা আমরা অতিক্রান্ত করছি, সেটাতে বেশ কিছু কার্বোভেজের পেশেন্ট আমরা পেয়ে যাই। সেটাকে সামনে রেখে আজকে আমাদের আলোচনা। প্রথমত যে কিভাবে কার্বোভেজ আমাদের এই যে প্যান্ডামিক কন্ডিশন, এই কন্ডিশন আমরা ইউজ করতে পারি। প্রথমত একটা কেস আপনাদেরকে বলি যে পেশেন্টটা এজেড পেশেন্ট, বয়স্ক লোক, তার মেনলি রিটায়ার্ড পারসন। তো বেশ কিছু এল্ডার এজের কিছু ডিজিজ তার মধ্যে আছে, যেমন ডায়াবেটিস, প্রেশারের প্রবলেম থাকে, হাইপার টেনশন যেটাকে আমরা বলি। এর সাথে প্রস্রাবের সংক্রান্ত ইউরিনারি ট্র্যাকে প্রবলেম, মাঝে মাঝে ইউরিন ইনফেকশন হয়। এই জন্য তিনি অ্যালোপ্যাথিক যেই সিস্টেম, তার যে মেডিসিনগুলো তারা অ্যাপ্লাই করছে সেগুলো করছে, এর পাশাপাশি মাঝে মাঝে কমিয়েও নেন। আর কিছু টুকটাক ঠান্ডা সর্দি কাশি এগুলো লেগে থাকেন, মাঝে মাঝে এগুলোর জন্য ওষুধ নেন, ডাক্তারের কাছে যান। যাক, ব্যক্তি খুব এক্সট্রোভার্ট টাইপের পারসন। বর্তমান যে এই সিচুয়েশনটা, যে এল্ডার এজের লোকদের জন্য খুবই রিস্কি সময়, যে এদের খুব তাড়াতাড়ি এরা অ্যাফেক্টেড হতে পারে। এই জন্য সবাই তাদেরকে নিষেধ করে যে তোমরা ঘরের বাইরে খুব একটা যাবে না, যত সম্ভব ঘরের মধ্যে থাকার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয় এবং বলা হয়। বাট এই ব্যক্তি যেহেতু সে জব করতেন, যার কারণে তার একটা এক্সট্রোভার্ট টাইপের মানুষ হওয়ার কারণে সে সবসময় অবসরে সকাল বিকাল, রিটায়ার্ড পারসন, মোটামুটি পেনশন পাচ্ছেন, তো ঘরের বাইরে তার সার্কেলের লোকদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে এবং এটাতে সে কমফোর্ট ফিল করে এবং খুব আরাম ফিল করে। বাট ছেলেমেয়েরা তার সাথে থাকে না। এই জন্যে থাকে না, তারা সবাই পেশাগত কারণে, কেউ এডুকেশন পারপাস, পেশাগত কারণ যাই হোক, কেউ বিভিন্ন জায়গায় তারা সেটেল হয়েছে, তার জব করছে, দেশের বাইরে আছে। খুব নিয়ারেস্ট তার একটা মেয়ে আছে, তাকে দেখাশোনা করে, দেখাশোনা করে মানে তাকে গাইড করে। ছেলেমেয়েরা সবাই ভালো, তারাও তাকে যথেষ্ট খোঁজখবর নেয় দূরের থেকে। তো এখানে তারা হাজব্যান্ড ওয়াইফ থাকে, উইথ তাদের যে সেবা করার জন্য মেড সার্ভেন্ট থেকে সব কিছুই ব্যবস্থা করা আছে, এক্সট্রা ফ্ল্যাট আছে, তাদের কোনো প্রবলেম নেই, সোজা কথা। আর মেয়ে কাছে থাকে, নিয়ারেস্ট একটা জায়গায় থাকে, সেখান থেকে মাঝে মাঝে এসে তাদেরকে দেখে যায় সব কিছু। আর ব্যক্তি, এই মানুষটা বেশ কিছু ডিজিজে ভুগলেও অতটা খারাপ না তার কন্ডিশন। সে মোটামুটি নিজেই তার প্রয়োজনীয় জিনিসগুলো বাড়িতে কিনে আনতে পারে। বিশেষ প্রয়োজন হলে সে তার মেয়েকে কল করে। তো এই সিচুয়েশনটা আসার সাথে সাথে তার মেয়ে সবসময় তাকে ফোনে তাকে সতর্ক করে, অ্যালার্ট করে যে না, তুমি বাবা আগের মতো আর বাইরে যাবে না, কারণ এখন পরিস্থিতি ভালো না। নিঃসন্দেহে এখন তোমাকে সবসময় একটা প্রিকশন মেনে চলতেই হবে। তো এই সময় কন্ডিশনটা আসার পর সে কয়েকবার ঠান্ডা সর্দি কাশিতে আক্রান্ত হয়। তো তাকে তার মেয়ে বারবারে বলে যে তুমি কিন্তু এখন ডেঞ্জার কন্ডিশনে আসো, নিঃসন্দেহে তুমি খুব সাবধানে চলাফেরা করতে হবে। দেখা যাবে যে ওই ব্যক্তি তেমন গুরুত্ব দেন, এর মধ্যে কিছু ওষুধপত্র খেয়ে সে ভালো হয়ে যায়। বাট একবার দুইবার, তৃতীয়বার যখন সমস্যাটা তার ঠান্ডা সর্দি কাশি জ্বর মাঝে মাঝে হয়, এগুলো সে মনে করে এগুলো সিজনাল জ্বর, কোনো বিষয় না। সে তার মতে চলতেছিল, এগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। বলছে না, এগুলো কিছু হবে না, আমি বয়স হলে কি, আমি মেন্টালি খুব শক্তিশালী, ইত্যাদি ইত্যাদি। এইসব কিছু মিলে তো এই ব্যক্তি মানুষ নেচার সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা আসলো। এই মানুষটা এই বিষয়ে, ছোটোখাটো বিষয় বা কোনো কিছুর প্রতি অতটা গুরুত্ব নেই। দেখেন, এইরকম বিষয় কোনো একটা সিকোয়েন্স আসলে আমরা কিছু মেডিসিনের চিত্র আমাদের সামনে চলে আসে, কিছু রুব্রিক চলে আসে,
আসলে এভাবে রুব্রিক এবং মেডিসিনের উপর নিজেকে পুরোপুরি ইনভলভ করা যাবে না। শেষ পর্যন্ত ওয়েট করতে হবে যে এই মেডিসিন বা এই রুব্রিকটা মেরিট থাকে কি না। তো যাক, আরও আমরা সামনের দিকে গেলাম। আসলেই একটা সময় গিয়ে এই ব্যক্তির বেশ সমস্যা দেখা দেয়। তো বাধ্য হয়ে তার মেয়ে, যেহেতু মেয়ে মেরিট, তার বাচ্চা কাচ্চা আছে, সেই বাবাকে সেবা করার তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো মেয়ে মোটামুটি সব কিছু জানে। তো এই ব্যক্তির হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার অভ্যাস পূর্বে থেকেই ছিল এবং মেয়ে হোমিওপ্যাথির সাথে সম্পর্কীয় যুক্ত, এবং মেয়ে তাকে এমফাসাইজ করে যে তুমি হোমিওপ্যাথিটাও কাছে রাখো, সাথে রাখো। যাক, এর অবস্থা যখন হঠাৎ করে তার কোনো কারণে তার তৃতীয়বার যখন ঠান্ডা সর্দি কাশি হলো, জ্বর হলো, তখন তার অবস্থা খারাপের দিকে চলে গেল। দ্রুত তার মেয়ে হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে তাকে হসপিটালাইজ করে, এবং একটা সময় গিয়ে দেখা গেলো তাকে অক্সিজেন লেভেল তার ডাউন লেভেল চলতে থাকে, এবং তাকে হসপিটালের যে প্রোটোকল সেটা তার ফলো করা শুরু করে। এতে করে খুব যে ভালো অবস্থার দিকে সে যাচ্ছে তা না, কিন্তু মেন্টালি সে খুব বেশি আপগ্রেড। কিন্তু বাট যখন এই সিকোয়েন্সটা খুব খারাপ অবস্থার দিকে যাইলো, তখন সে তার মেয়েকে বারবার ফোন দেওয়া শুরু করলো যে তুই আমাকে, মানে অবস্থাটা এলো যে তুই আমাকে এখনও এখান থেকে নিয়ে যা, কোভিড-19 চলতেছে, কোনোভাবে মেয়ের পক্ষে এসে, কেন সে তার পরিবার আছে, তার পরিবারকে রিস্কে ফেলতে পারে না, মানে তাকে এখন হলুস্থুল করে ফেলতেছে যে তুই আমাকে। এতদিন তার এই ব্যাপারে কোনো মনোযোগই ছিল না। যখন তার শ্বাসকষ্ট শুরু হলো, খুব বেশি অসুবিধা শুরু হলো, তখন সে টোটালি মেয়ের উপর প্রেশার করা শুরু করলো এবং ভয় পেয়ে গেলো তার আচার। মেয়ে তাড়াতাড়ি তাকে যে কোনোভাবে হোক বিভিন্ন হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালে তাকে ভর্তি করে। তো এই হলো টোটাল মোটামুটি কেস। তার মেয়ে মনে করে যে যেহেতু হোমিওপ্যাথি এলোপ্যাথি চলছে হসপিটাল, তার সাথে হোমিওপ্যাথিটাও রান করা উচিত। কেননা এই পরিস্থিতিতে যদি, যেহেতু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, পেশেন্ট ভয় পাচ্ছে, এসব কিছু মিলে এর সাথে যদি একটা হোমিওপ্যাথিক ওষুধকে অ্যাড করা হয় তাহলে ভালো হয়। তো যাক, যেহেতু মেয়ে হোমিওপ্যাথির সম্বন্ধে ভালো ধারণা আছে, সে হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে এবং বলে যে এই কন্ডিশন কী করা যায়। এইখান থেকে যে বিষয়টা ফুটে এসেছে আমাদের, এই ব্যক্তির নেচারটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। এই ব্যক্তি খুব অসুস্থ, পরিস্থিতি খুব খারাপ, তার সিচুয়েশন তার খুব খারাপ, সারাউন্ডিং খারাপ। তো এই কন্ডিশনে তাকে বারবার বলা হচ্ছে যে তুমি সতর্ক হয়ে যাও, সিচুয়েশন আনফেভারে, যে কোনো সময় তোমার বয়স এবং অসুস্থতার কারণে তুমি এটা, কিন্তু সে এটাকে গুরুত্ব দেয়নি। এটা অনেকটা ফ্রিবুলাসের মতো মনে হবে, বাট ফ্রিবুলাস ক্ষেত্রে যে জিনিসটা সর্বশেষ থাকে সেটা কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে নাই। এই পেশেন্ট অসুস্থতার মাঝেও সুস্থতার ভান করে বা কোনো জিনিসকে খুব একটা কেয়ার করে না। এটাকে আমরা ফ্রিবুলাস না নিয়ে অ্যাফেক্টেশন নিলাম। কেন নিলাম এটা নিয়ে আমরা ফ্রিবুলাস অ্যাফেক্টেশন নিয়ে পরে আমরা ডিডি করব। সেকেন্ড যে রুব্রিকটা আমরা নিলাম সেটা হলো ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। এই পেশেন্টের ক্ষেত্রে একটা ডেঞ্জার সিচুয়েশন। আপনি দেখেন, চিন্তা করেন, ভাবেন যে যেখানে বয়স কম এবং যাদের এটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম তারাও সতর্ক থাকে, কিন্তু এই পেশেন্ট খুব ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যেও নিজেকে খুব কেয়ার করেনি। তো এটাকে আমরা ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার নিয়েছি। পরের যে রুব্রিকটা ওয়েল সেজ ইজ ওয়েল সিক ওয়েন পেরি, এখানে পেশেন্টের মধ্যে দুটো পার্ট। একটা পার্টের পেশেন্ট খুব ভীত, ভয়ঙ্কর একটা অবস্থা, আরেকটা পার্টে সে মানে আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। তো আমরা ওই পার্টটাকে এখানে মিস করে এই পার্টটাকে আমরা নিলাম, নিয়ে আমরা ওষুধটাকে, যেটা আমরা বলতেছিলাম যে
পেশেন্ট প্রথম দিকে যে জিনিসটা সেটা করেছে সেটা হলো যে সে পরীক্ষা নিরীক্ষা তাকে অনেকবার বলা হয়েছিল যে কয়েকবারে বলা হয়েছিল যে তুমি, তার মেয়ে বলছিল যে তুমি একটু টেস্ট করো, যখন ভালো ছিল, কিন্তু সে সেদিকে গুরুত্ব দেয়নি। এই সব কিছু কয়েকটা রুব্রিক, লাইট অ্যাভারশন টু, এই কয়েকটা রুব্রিক ধরে এখানে মেইন মেডিসিন যেটা আসে স্টামোনিয়াম আসে। বাট স্টামোনিয়াম দেওয়াতে তার কিছু কিছু সাইডে উন্নতি হয়েছে, একবারে যে উন্নতি হয় না তা না, কিন্তু যেভাবে উন্নতি হওয়া দরকার সেরকম মার্কেবল রেজাল্ট আসেনি। এটাকে আরও, যেহেতু আমরা এই কেসগুলো একুট কেস, এগুলো নিয়ে খুব একটা ভাবার সময় আমাদের হাতে থাকে না, খুব তাড়াতাড়ি প্রেসক্রিপশন করা হয়, আমরা কমন কিছু ফিচারের উপর প্রেসক্রিপশন করে দিই, কিন্তু যখন ওই ফিচারে প্রেসক্রিপশন করার পর ফেল করে তখন আমরা আরও বেশি এটার গভীরে যাওয়ার চেষ্টা করি। এই পেশেন্টের অ্যাজ এ হোল যখন এই বিষয়টা নিয়ে আমরা ভাবতে শুরু করলাম, তখন যেটা আমাদের চোখের সামনে বেশি উঠলো সেটা হলো যে এই পেশেন্টটা একটু সব কিছু একটু ধীরস্থিরতা। আমি আপনাদেরকে বলছি যে ফ্রিগুলাস কেন আমরা এখানে নেইনি, বা ফ্রিগুলাসের পুরা মেরিট নেই এই কেসের সাথে। যদি আপনার সারফেসলি মনে হবে যেন এটা ফ্রিগুলাস পেশেন্ট, নন সিরিয়াস, বাট যদি আপনি এটার আরও গভীরে গিয়ে ভাবেন তাহলে এই ফ্রিগুলাস থাকবে না, মেরিট থাকবে না। প্রথমত যেটা আমাদের এই পুরো কেসটা কয়েকবার পড়া বা শোনার পর মনে হলো, এই কেসটার মধ্যে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তার যে নেচারটা, সেটা হলো যে সব কিছুর প্রতি একটা অবহেলা, যেটা যে সময় করা দরকার, যেটা যেভাবে করা দরকার, করা উচিত, না করলেই নয়, এখন পদক্ষেপ নেওয়া দরকার। বেশিরভাগ মানুষের হেলথের ব্যাপার, অন্য অনেক বিষয় আছে মানুষ খুবই গুরুত্ব দেয় না, ঠিক আছে একটু পরে করি দেখা যাক, কিন্তু হেলথের ব্যাপারে অনেক মানুষ আছে, অনেক পেশেন্ট আছে, অনেক মেডিসিন আছে যারা খুব সিরিয়াস হয়ে যায়। এই কেসের ক্ষেত্রে আমরা দেখলাম আগাগোড়াই লোকটা একটু মানে গুরুত্বহীন। এটা আপনি বলতে পারেন আবার ফ্রিগুলাসের দিকে যাচ্ছে না। ফ্রিগুলাসের রুগীরা কখন গুরুত্বহীন হয়? যখন জিনিসটার অবস্থা বুঝে তারা গুরুত্বহীন হয়, মনে করে যে ঠিক আছে অত সিরিয়াস হওয়ার বিষয়টা কি, এটা তো তেমন কোনো কঠিন কিছু না, পরে গেলেও চলবে, সময় আছে, তখন সেই ফ্রিগুলাস হয়। যখন দেখে যে না এটা সিরিয়াস, তো সেখানে কিন্তু সেই ফ্রিগুলাস থাকে না। কিন্তু এই পেশেন্ট সিরিয়াসের সময়ও নন সিরিয়াস। এটাকে আমরা এক জাতীয় বলতে পারি যে একটা জড়তা, অলসতা, একটা আপনার ধীরস্থিরতা, কোনো কিছু করার ক্ষেত্রে তার একটা গাফিলতি, একটা ডাল কন্ডিশন। আমি রুব্রিকের ভাষায় বলছি না, টেচারটাকে বোঝানোর চেষ্টা করছি। এটা যদি আমরা কার্বোভেজের ম্যাট্রামেটিকা পড়ি, ডাক্তার কেন্ট সাহেবের যে ম্যাট্রামেটিকা আছে সেখানে তিনি একটা ওয়ার্ডকে বেশি এমফিসাইজ দিয়েছে, সেটা হলো স্লাগিশনেস। এরা কেমন, এই স্লাগিশনেসটা বোঝার জন্য আমাদেরকে ম্যাথমেটিক্যাল ভাষায় কিছু কথা বলা দরকার, তারপর আমরা রুব্রিকের ভাষায় যাব। কার্বোভেজ অ্যাকিউট কন্ডিশনে যেটা হয় কার্বোভেজের, এরা স্লাগিশনেস থাকে এদের মধ্যে মারাত্মকভাবে, মানে যখন যে কাজটা যখন করা দরকার সেটাকে অনেক সময় ধরে সে জ্বেলতে থাকে, ঠিক আছে পরে যায়। যখন গলার কাছে কোনো জিনিস আটকে যায়, গলায় ফাঁস লাগে এবং ডুবে যখন পানি থেকেও গলা পরিমাণ পানি এসে যখন ডুবার মতো নাকের গোড়ায় পানি চলে আসে, তখন সে অস্থির হয়ে যায় এবং এখান থেকে উদ্ধারের জন্য তখন সে চেষ্টা করে, কারোর সাহায্য চায়, আমাকে বাঁচাও এখান থেকে। এই দুটো পয়েন্ট হলো এর গুরুত্বপূর্ণ। টোটাল কেস, এটা হচ্ছে কোনো কেসের ক্ষেত্রে হতে পারে। একটা হলো যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, সেটা সে নেয় না ডিউ টাইমে, পরিস্থিতি খারাপের পরেও, পরিস্থিতি আনফেভারের পরেও, বাট যখন নাকের গোড়ায় দম চলে আসে, এখন আর দম নিতে পারে না, এখন দম বন্ধ হয়ে যাবে, আপনারা যদি অন্যভাবে ফিজিক্যালি ধরেন তাও একই অর্থ, কিন্তু তখন সে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, নিজের চেষ্টা করে, নিজে না পারলে অন্য কারোকে বলে তুমি আমাকে বাঁচাও, এখান থেকে উদ্ধার করো।
দুটো রুব্রিক পুরো কার্বোবেজকে রিপ্রেজেন্ট করবে। একটা হলো অ্যাফেক্টেশন, আর একটা হলো ক্লিঙ্গিং রেস্টলেসনেস উইক। এই ক্লিঙ্গিং রেস্টলেসনেসের মধ্যে দুটো শব্দ আছে, এই দুটো শব্দের মাহাত্ম অনেক বড়। ক্লিঙ্গিং শব্দের অর্থ কী? মানুষ কখন ক্লিং করে? যখন কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে তখন কাউকে ক্লিং করে। ক্লিং মানে কি? পার্সন কাউকে ধরা, আমাকে বাঁচাও। অর্থাৎ এমন একটা সিচুয়েশন তার জীবনে এসেছে, এই সিচুয়েশন থেকে উদ্ধার পাওয়ার জন্য সামনে যা পায় তাকে সে জড়িয়ে দেয়। এবং উইথ রেস্টলেসনেস, তখন তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, আমি এই অবস্থা থেকে একটা ভয় পেয়ে গেছি। ক্লিং কখন করে? তার ভিতরে একটা ফেয়ার থাকে এবং এটার থেকে সে রেস্কিউ পেতে চায়, উদ্ধার পেতে চায়। এবং রেস্টলেস নয়, এর থেকে উদ্ধার পাওয়ার জন্য তার ভিতরে একটা ইন্টারনাল এক্সটার্নাল একটা এক ধরনের ইমপ্যাশেন্স ভাব চলে আসে। এটাই হলো কার্বোবেজ। তাহলে এখন যদি আমরা এর সাপোর্টিং রুব্রিক ধরি, ম্যাথমেটিক্স ইনএবিলিটি। ম্যাথমেটিক্স শব্দের অর্থটা কি? হিসাব নিকাশ করা। একটা আর্টিস্টিক আপনার যে কাজটা সেটা হলো ম্যাথমেটিক্স। অর্থাৎ আমি যা কিছু করব গাণিতিকভাবে করব এবং 1 + 1 = 2, এটার কোনো ব্যতিক্রম নাই। এই গাণিতিক হিসাব ক্লিয়ার, এটা সবার কাছে ক্লিয়ার। অঙ্কের মতো বলি না, আমার এই সব কিছু অঙ্কের মতো একদম পরিষ্কার। অঙ্ক যেমন একই জিনিস শতবার করলেও যে একই রেজাল্ট আসবে এটার কোনো ব্যতয় হবে না, সেরকম ম্যাথমেটিক্স, এটাকে বলে আমরা ম্যাথমেটিক্স বা ক্যালকুলেটিং। এটা কার্বোবেজের মধ্যে এবিলিটি নেই, অর্থাৎ হিসাব নিকাশ করতে পারে কখন কোন পদক্ষেপ নেওয়া দরকার। এই হিসাব নিকাশের গোলমাল তার মধ্যে থেকে যায়। এখানে অঙ্কের হিসাব হবে না, শুধু এখানে হিসাব হবে জীবনের হিসাব, জীবনের অঙ্ক। আমরা বলি না, জীবনের অঙ্ক যদি না মিলে তাহলে সব বেহুদা হয়ে যাবে। এই যে ক্যালকুলেটিং সেন্স, এটা হলো তার ডাল, অর্থাৎ সব জায়গায় তার ডালনেস থাকে। তাহলে কখন তার মধ্যে এই সিরিয়াসনেস আসে? যখন ফেয়ার সাফোকেশন হয়। এখন আমরা এটার আলো এলাস্টাসাইড করতেছি, আরও বড় করতেছি জিনিসটাকে বোঝার জন্য। সাফোকেশন মানে কি? দম ঘুটনে। আমার সাফোকেশন কোথায় ফিল করে? বুকে কিন্তু সাফোকেশন ফিল করে না, গলায় সাফোকেশন ফিল করে মানুষ। থ্রট মানে কি? এখানে এটা একটা সংকুচিত জায়গা যেখান থেকে আমাদের শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। এখানে যদি কোনো কিছু আটকে যায় তখন কিন্তু মুশকিল, সাফোকেশন হয়ে মানুষ মৃত্যু হবে। যখন এইখানে তার দম আটকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় তখন তার মধ্যে ভয় কাজ করে, এলিমেন্টস ফ্রম ফ্রাইট, আতঙ্কিত হয়ে যায়। ডিলেশন অপোজ হি ওয়া, মনে হয় যেন অপোজ করছে, মানে তাকে চাপাই দিয়েছে, তাকে ছোট করে দিচ্ছে, তার জীবনটাকে, তার অংশটাকে, তার জায়গাটাকে, তার জীবনটাকে, তার শ্বাস নেওয়ার জায়গাটাকে ছোট হয়ে যাচ্ছে। সে মনে করতেছে অপোজ হয়ে যাচ্ছে, আর এখান থেকে বাঁচার উদ্ধার নেই। অপারেস্ট, ইলেশন অপারেস্ট হি ওয়া। এরপরে আসেন অবস্টিনেট। এই যে তার মধ্যে এক ধরনের অবস্টিনেট নেচার থাকে, যখন যে কাজ করা দরকার সে কাজ সে করবে না, তার মতো সে চলতেছে, সে যা বুঝেছে তাই। যখন সিচুয়েশন তার ডিসফেভারেজ হয় তখন সে ইয়েল্ডিং ডিসপোজিশনে চলে যায়। দুটো অপোজিট রুব্রিক, কিন্তু দুটাই একই কেসের ক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং ব্যবহার হয় যদি এটার আমরা অন্তর্নিহিত ব্যবহার জানি। তার অবস্থা সঠিকভাবে মাপতে পারে না যত সময় পর্যন্ত সাফোকেশনে না যায়। যখন বিপদ ঘাড়ে চলে আসে তখন যা বলে তাই করার জন্য সে রেডি হয়ে যায়। এটি হলো ইয়েল্ডিং ডিসপোজিশন। আগে হলো অবস্টিনেট, পরে হলো ইয়েল্ডিং ডিসপোজিশন। তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম যে এই যে কার্বোবেজের কয়েকটা রুব্রিক খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে অ্যাফেক্টেশন, ক্লিঙ্গিং রেস্টলেসনেস উইক, এর সাথে যেটা আসবো সেটা হলো যে রেস্টলেসনেস ফেয়ার। যখন তার মধ্যে ভয় চলে আসে তখন সে কিন্তু আর স্থির থাকতে পারে না, তখন তার স্লাগিশনেস চলে যায়, ডালনেস, স্টোভার কন্ডিশন চলে গিয়ে তখন সে রেস্টলেসনেস হয়ে যায়। তখন চায় ক্যারি ডিজায়ার টু বি, কেউ তাকে ক্যারি করে এই অবস্থা থেকে উদ্ধার করে। তার ভিতরে হোপফুল আছে, সে মনে করে এই অবস্থা থেকে সে উদ্ধার হতে পারে। এই জন্য
জ্বরের কেসগুলোতে যেগুলো লাইফ থ্রেটেনিং কেস, যেখানে সাফোকেশনের অভাব, সাফোকেশন তৈরি হয়, সাফোকেশন অভাব না, সাফোকেশন তৈরি হয়, সেসব ক্ষেত্রে আমরা এটার যদি এই সিচুয়েশন দেখে যায় তাহলে আমরা ব্যবহার করতে পারব। দেখা যায় যে কিছু কিছু রুগীর ক্ষেত্রে আমরা দেখি যে রুগীর মধ্যে এক ধরনের ব্রেথলেস, উইকনেস এগুলো চলে আসে, তার অবস্থার উন্নতি হচ্ছে না, গ্যাসি ফ্যাট ফুলে যাচ্ছে, এগুলো আমরা নর্মালি ফিজিক্যালি দেখি। রুগী তখন ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যায়, হোমিও ডাক্তারকে ফোন করে। ডাক্তার সাহেব জানেন, হোমিও ডাক্তাররা তো মনে করেন পেশেন্টের সাথে যথেষ্ট কোঅপারেট করার চেষ্টা করে, তারা ফোন যে কোনো সময় দিলে তারা রিসিভ করার চেষ্টা করে। তখন তারা মনে করে যে না, ওই ডাক্তার সাহেব ফোন পরিচয় আছে, তা আমাকে একটু উদ্ধার করে, আমার কষ্ট হচ্ছে, সাফোকেশন হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাচ্ছে, এরকম কন্ডিশন আসলে আমরা এগুলো ভাবতে পারি। এখন আমরা কার্বোভেজের কিছু আলোচনা করি। এই কার্বোভেজটা আসলে আপনারা সবাই জানেন, এটা চারকোল, ভেজিটেবল চারকোল বলে। এটা এই আমরা ছোটোবেলায় যেটা দেখেছি যে যখন অনেক ছোটোবেলায় দেখবেন যে মানুষজন আগে এই আগুন পোহাইতো, আগুনের তাপ নিত শীতের দিনে এই কাঠের কয়লা আগুন লাগিয়ে ওটার মধ্যে তারা তাপ নিত। তো নির্দিষ্ট সময় তাপ নেওয়ার পরেও তারা কী করতো, একটু পানি ঢেলে দিত। এরকম অনেক ঘটনা ঘটেছে গ্রামগঞ্জে আগের দিনে। এখন এগুলো হয় না, এখন কেউ তাপ ওইভাবে নেয় না, আগুন তাপায় না। যে ওই ভিতরের যে আগুনটা, সবাই মনে করছে আগুন নিভে গেছে, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে আবার সে আগুনে অনেক ঘরবাড়ি জ্বলে গেছে, এরকম ইতিহাস আছে। অর্থাৎ তাহলে পোয়ালের বিশাল একটা স্তূপ আছে, সেখানে মধ্যে যে কয়লাগুলো নিয়ে ফেলে দিল, নিভে গেছে। কয়লার ভিতরে যে আগুন আছে সেটা কেউ খেয়ালে করে নেয় বা জানার সুযোগ নেই। এটি হলো কার্বোভেজ। এই এক দুই শব্দ যদি খুব ভালো করে জানা যায় না, পুরো পিকচার আপনার ব্রেনের মধ্যে থাকবে, কেন অতটা মনে রাখা খুব টাফ। ভিতরে জলে, বাইরের এর জ্বলন দেখা যায়, কিন্তু যখন বাইরে জলে তখন একদম 11th আওয়ারে গিয়ে বাইরের জ্বলনটা দেখা যায়। এই জন্য আমরা দেখি কলাপস, স্লাগিশনেস, ডিসপোনিয়া, এই জাতীয় জিনিসগুলো আমরা দেখতে পাই। তার রোগের ব্যাপারে মনোযোগ নেই, ল্যাক অফ রিয়াকশন, যেটা আমরা কার্বোভেজকে বিভিন্ন রুব্রিকের ভাষায় আমরা বলে থাকি। কখন এটা আসে? ডেথ লাইক স্টেটে যখন আসে, কামিং অন সাডেনলি, যখন হঠাৎ করে ডেথ লাইক স্টেট আসে, যেমন অক্সিজেন লেভেল কমে যাচ্ছে তাড়াতাড়ি, তখন সেই ব্যবস্থা নেই। এরকম কন্ডিশনে যদি আমরা আমাদের কাছে পেশেন্ট দেখি, তাহলে কার্বোভেজকে আমরা মিস করবো না। হঠাৎ করে দেখবেন সাডেন অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাচ্ছে, হঠাৎ করে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, ল্যাক ভাইটাল রিয়াকশন হচ্ছে, অস্থিরতা, মানে সাডেন কোনো ঘটনা ঘটে গেলে রোগী অস্থির হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে একটা খারাপ কন্ডিশন, মনে হয় যেন এখন দম বন্ধ হয়ে যাবে। এরকম কন্ডিশনগুলোতে আমরা সাডেন আমরা কার্বোভেজের কথা চিন্তা করতে পারি। লাইফ থ্রেটেনিং অবস্থায় কার্বোভেজ খুব কার্যকরী ওষুধ, এবং যেখানে মৃত্যু, ডেথ গোয়িং পেশেন্ট, এটা তাদেরকে বাঁচাতে পারে। এই জন্য এই জাতীয় পেশেন্টের ক্ষেত্রে সবসময় ডাক্তারকে অবজারভেশন রাখতে হবে। যদি কাছাকাছি না থাকে, ফোনে সবসময় খোঁজখবর নিয়ে রাখতে হবে। এটাকে লাইফ সেভিং রেমেডি বলা হয়। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি মেডিসিন। যদি এই মেডিসিনটাকে আমরা ভালো করে বুঝতে পারি, এটা এক্সট্রাঅর্ডিনারি মেডিসিন। স্টাগনেশন, আমরা থুজা আলোচনায় বলছিলাম যে একটা জায়গায় স্থির হয়ে যায়, তার মধ্যে অ্যাংজাইটি ফ্রম অ্যান্টিসিপেশন, টিমিডিটি, একে খুব বেশি স্টিমুলেশন করা লাগে তাকে জাগানোর জন্য, তার অবস্থার পরিবর্তন করার জন্য। এতটা স্লাগিশনেসের মধ্যে সে থাকে, ঘুম থেকে তাকে জোর করে জাগানো লাগে। সব জায়গায় এটা স্লাগিশনেসটা আপনি মনে রাখতে হবে। জীবনের সর্বক্ষেত্রে মরার মুখে না যায় তত সময় পর্যন্ত সে তার নিজের ব্যাপারে কেয়ার করে না, তার সমস্যার ব্যাপারে সে কখনো কেয়ার করে না। এই জন্য আমরা কি দেখি, ইনডিফারেন্স, বিনাম, স্টুপিড, এদের মধ্যে দুটো জিনিস খুব
পাঁচটি স্টেজ এরা খুব পছন্দ করে। একটা লিবার্টিনিজম, একটা হলো গভর্নমেন্ট। লিবার্টিনিজম হলো কোনো বিষয়ের প্রতি গুরুত্ব না দেওয়া, স্বাধীন চেতা মানুষ, মন চাইলো এটা করলাম ওটা করলাম, বয়স শরীর অসুস্থতা এইসব নিয়ে তার কোনো মাথা ঘামে না। গভর্নমেন্ট সামনে যা পড়লো ভালো মন্দ খেয়ে নিলাম, এটা কতটুকু আমার জন্য কল্যাণ কতটুকু কল্যাণ না সেটা সে ভাবে না। এর জন্য আপনি দেখবেন যে অনেক ধরনের ফিজিক্যাল লেভেলে তার ডিজিজ আছে। এক ধরনের পুলিশ বিহেভিয়ার, উদ্বেগ, চাইল্ডিশ বিহেভিয়ার তাদের মধ্যে লেখে। লেট টু লেট অলওয়েজ, সবসময় তারা লেট থাকে। এটাও একটা এক ধরনের স্লাগিশনেস, ম্যাথমেটিক্স ইনএবিলিটি, কখন কোন কাজ করা দরকার, কী ডিসিশন নেওয়া দরকার এটা জানে না। অর্থাৎ এই যে লিবার্টিনিজম এবং গভর্নমেন্টের কারণে নিজেকে তারা আটকাতে পারে না। খাওয়া ঘোরার ব্যাপার, ইমপ্যাশন, সুইসাইড, ডাল ডিসপোজিশন, এরা মৃত্যুকে নিজে নিজে ডেকে নিয়ে আসে। দেখেন কার্বোভেজ একটা লাইফ থ্রেটেনিং মেডিসিন, এবং মৃত্যুর দুয়ারে যখন নিয়ে যায় একজন মানুষ, তখন এটাকে মৃত্যুকে আল্লাহ পাক যদি রহমত করে তবে মৃত্যুকে সে আটকাতে পারে। এর কারণ হলো এরা নিজে নিজে মৃত্যুর দিকে নিজেকে নিয়ে যায়। যখন কোনো, যেমন মনে করেন একজন লোকের নিউমোনিয়া হলো, সে যদি যথাযথ ব্যবস্থা না নেয় তখন কী হবে, তার অনিবার্য। এবং সেই সময় খারাপ কন্ডিশনের দিকে যাচ্ছে, সেই সময় যদি তার আয়ু থাকে তাহলে কার্বোভেজ তাকে সেই অবস্থা থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। সমস্যা চারিদিকে, তারপরে সে বাইরে যায়। রিবেল অ্যাগেনিস্ট ভোল্টেজ, যখন তাকে কেউ পরামর্শ দেয়, তাকে ভালো মন্দ বলে, তার কল্যাণ চিন্তা করে, তখন সে বিরক্ত হয়, প্রচণ্ডভাবে রেগে যায়। ফেয়ার অর্ডিয়াল অফ, সে মনে করে তার আশপাশের লোকগুলো তার আপনজন, যারা তাকে ভালো ব্যবহার করে, তার ভালো চায়, তাকে পরামর্শ দেয়, এদেরকে সে অর্ডিয়াল ফিল করে। এরা তার জন্য একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করছে। সে ভাবে, সে সবসময় তাদেরকে ভয় করে যে এরা আমাকে এটা খেতে দিবে না, ওটা ঘুরতে দিবে না, এখানে যেতে দিবে না, অথচ তারা উইল উইশার, কিন্তু সে এটাকে গুরুত্ব দেয় না, এটাকে তার বাধা মনে করে সে। ডেথ এগনি বিফোর ডেথ, এরা মৃত্যু একটা কষ্ট তাদের চেহারায়, মানে এরা যখন 11th আওয়ারে এদের সমস্যাগুলো প্রকাশ হয়। কার্বোভেজের সমস্যাগুলো যে সমস্যার প্রকাশও হয় অনেক দেরিতে, যার কারণে যখন সমস্যা শুরু হয় তখন মনে হয় যেন কিছুক্ষণের মধ্যে এই লোক মারা যাবে। মৃত্যুর একটা সংকটপূর্ণ অবস্থা, মৃত্যু সংকটাপন্ন অবস্থা, মৃত্যুর বিভীষিকাপূর্ণ তার চেহারায়, তার আচরণে প্রকাশ হয়। ডেথ প্রিসেন্টিমেন্ট অফ ক্লিঙ্গিং, তখন সে অস্থির হয়ে যায়। মৃত্যু মনে করেন দম বন্ধ হয়ে, তখন কী করে, যা পায় তাই ধরে, বাঁচাও। রেস্টলেসনেস, ক্লিঙ্গিং, রেস্টলেসনেস, ক্যারিড ডিজার টু বি ক্যারিড, তখন সে মনে করে এখান থেকে তাকে উদ্ধার করে। যেটা বলছিলাম যে তার জীবনে যদি রিস্ট্রিকশন আসে, রিস্ট্রিকশন করে কেউ, তার পরিবারের লোকরা, তার আপনজনরা, কোনো সিচুয়েশন, তখন সে অর্ডিয়াল ফিল করে। ক্লিঙ্গিং মানে হলো ধরে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থিরতা শুরু হয়। কাউকে সে ধরে এর থেকে মুক্তি পাওয়ার জন্য, এই জন্য সে ক্যারি হতে চায়। ডাক্তার আপনি বলেন কি করা উচিত, আপনি এখন যা বলবেন আমি তাই করব। কার্বোভেজ তার ডিজার কন্ট্রোল করতে পারেন, এই জন্য গভর্নমেন্টের মধ্যে আছে। যত সময় চূড়ান্ত পর্যন্ত না যায় তত সময় পর্যন্ত কার্বোভেজকে থামানো যায় না। এস্টামোনিয়ামের সাথে অনেক জায়গায় মিল আছে, কিন্তু এস্টামোনিয়ামে এফেক্টেশন এস্টামোনিয়ামে আছে, কার্বোভেজের মধ্যে আছে। কিন্তু এস্টামোনিয়ামের যে ভয়, এই ভয় কিন্তু সে লুকাতে চেষ্টা করে, কিন্তু লুকাতে পারে না, অন্যদের চোখে ধরা পড়ে যায়। কার্বোভেজের মধ্যে ভয় থাকেই না, কেন, স্লাগিশনেসের কারণে ফার্স্ট স্টেজে। এস্টামোনিয়াম প্রথম থেকে ভয় লুকায়, কিন্তু দেখায় যে সে কোনো ভয় পায় না। এবং সিচুয়েশন যদি তার ডিসফেভারে চলে যায়, এস্টামোনিয়াম, সে অ্যাস্ট্রোমিজারি এই ধরনের রোগ করতে গেছে, এরকম তো আমার জীবনে হয়নি, তখন সে নিজেকে সারেন্ডার করে দেয়। নতুন জিনিস তার কাছে ভয়ঙ্কর অবস্থা তৈরি করে, এই জন্য সে তখন ফ্রিবুলাস থেকে, অ্যাফেক্টেশন থেকে ইউটার্ন হয়ে অ্যালার্টে চলে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ডাক্তারকে বলে, ডাক্তারের পরামর্শ নেয়, চিকিৎসা নেয়, ওষুধ খায়। অত সময় সে ওয়েট করে না, কেন, তার মধ্যে ভয় কাজ করে, ফেয়ার ইঞ্জুরি, বিং ইঞ্জুরি, এটা আমার অনেক ক্ষতি করতে পারে। আর্সেনিকের ক্ষেত্রে কী হয়, প্রায় আর্সেনিকের কাছাকাছি অনেক জায়গা আমরা দেখছি।
আর্সেনিকের মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখা যায়। আর্সেনিক রোগী এত সময় পর্যন্ত ওয়েট করবে না, যখনই মনে হবে যেন একটা সমস্যা হচ্ছে দ্রুত সে ডাক্তারের কাছে চলে যাবে, ভর্তি হয়ে যাবে। কেননা তার অ্যাংজাইটি, তার হেলথ নিয়ে তার মনে সবচেয়ে বেশি কষাস থাকে। সে তার মনে হয় সমস্যা হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেবে, ক্যারিড ডিজার টু বি ক্যারিড ফাস্ট। এবং সবচেয়ে বড় কথা হলো যে আর্সেনিকের রোগীরা যে তার আপনজন, যে তার সেবা করে, সে নার্সে হোক, ওয়াইফে হোক, অন্য কেউ হোক, তাকে সে যথেষ্ট বিরক্ত করে, তার প্রতি তার বেশি মানে চাহিদা, ডিমান্ড তার উপরে সে প্রয়োগ করার চেষ্টা করে। এটাকে বলি বাইটিং টাম্বেলার। বেলের ক্ষেত্রে কী হবে, যেহেতু ফ্রিবিলাসের একটা ভাব প্রথম সেটাই ছিল, বেল আর তো লোড নিতে চায় না, এটা ফ্রিডম লাইফ লিড, এত ঝামেলা থেকে দূরে থাকতে চায়। সে সবসময় তার ওয়েলথ, যেহেতু ডিলিশন ওয়েলথের মধ্যে আছে, ওয়েলথ কোনো না কোনো জায়গায় সে প্রকাশ করবে, আমার কাছে এই আছে ওই আছে, সে দেখাতে চায়, দ্রুত চিকিৎসা করে সে মুক্তি চায়। যখন দেখবে যে আরে রোগটা এটা তো খুব ডিস্টার্ব করতেছে, ঝামেলা করা দরকার, তাড়াতাড়ি ডাক্তার কাছে যাও, তখন ফ্রিবিলাস তার খতম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত নন সিরিয়াস সে ভাববে ততক্ষণ পর্যন্ত ফ্রিবিলাস থাকবে। যখন সিরিয়াস মনে হবে যে না এটা আমার জন্য, আমার দৈনন্দিন জীবনে এটা বার্ডেন, আমার ফ্রিডম, লোড, আমার ফ্রিডমে বাধা দিচ্ছে এবং লোড হয়ে যাচ্ছে, তখন আর বেল বসে থাকবে না। কার্বোভেজের ক্ষেত্রে এইসব কিছুই নাই, কার্বোভেজের এই অনুভূতিই আসে না। ল্যাকেসিস হলে কী করবে, ল্যাকেসিস যদি কোনো জিনিসের পিছে লাগে, সেসব না শেষ করে শান্তি পাবে, যেটাকে আমরা লাভ প্যাশনেট মেডিসিন বলে থাকি। যেমন ল্যাকেসিস সেই জাতীয় পেশার প্রতি বেশি আসক্ত হবে, যে পেশাগুলো অ্যাট্রাকটিভ পেশা, যেমন বিউটি পার্লার, ফ্যাশন ডিজাইনার, অন্যকে অ্যাট্রাক্ট করে। এটা তার ইচ্ছাকৃতভাবে করেন, এটা বাই নেচার, তার ভিতর থেকে। যেমন এই জাতীয় পেশার প্রতি তার বেশি আকর্ষণ থাকে, যেগুলো একটা ক্রিয়েটিভ ঠিক বলা যাবে না, অন্যের কাছে ফুটে উঠে তার সৌন্দর্য। এই দুটো কারণ হতে পারে ল্যাকেসিসের। একটা হলো তার মধ্যে এই কাজে অনেক সুযোগ পাওয়া যায়, অনেক গ্রুপ পাওয়া যায়, তাদের সাথে সে কমিউনিকেট করতে পারে এবং অনেক টাকা হয়। এই হলো মোটামুটি আমাদের আজকের কার্বোভেজ নিয়ে আলোচনা। আমরা চেষ্টা করেছি যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য, যে এটা বর্তমান সময় কিভাবে আমরা ব্যবহার করব। এটা কার্বোভেজ অনেক বড় মেডিসিন, এটা অনেক স্টেট, অনেক বিষয় আছে যেটা সহজে ব্যবহার করার